ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ইন্টারভিউ ছাপা হয়েছে। এটিকে ঠিক ইন্টারভিউ না বলে বলা যায় যে দ্য গার্ডিয়ান বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ছাপা হয়েছে। ঢাকার পত্রপত্রিকার সুবাদে নিশ্চয়ই আপনারা ইন্টারভিউটি কিংবা রিপোর্টটির, আমি ইন্টারভিউ বলি সেই ক্ষেত্রে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটুকু দিয়েছেন সেই বক্তব্যগুলো ঢাকার পত্রপত্রিকা বেশ গুরুত্ব সহকারেই প্রকাশ করেছে এবং আপনারা নিশ্চয়ই সেগুলো পড়ে থাকবেন কিংবা টেলিভিশনে দেখে থাকবেন। সেই বিষয়টি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আমার নিজস্ব কিছু মতামত আছে, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে চাই। দর্শক, মোহাম্মদ ইউনূস অন পিকিং আপ দ্য পিচেস। মোহাম্মদ ইউনূস টুকরো টুকরো কি তিনি কুড়িয়ে বেড়াচ্ছেন কিংবা কুড়াচ্ছেন, একসাথে জমাচ্ছেন, এরকম একটি শিরোনাম করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এবং এই রিপোর্টটি হান্না এলিস পিটারসন নামে একজন রিপোর্টার সেই রিপোর্টটি করেছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ পড়ার চাইতে দেখাটা হচ্ছে মোর এনজয়েবল থিং। আপনারা যারা তার ইন্টারভিউগুলো বিশেষ করে রিসেন্টলি বিবিসি বাংলা কিংবা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কিংবা এরও আগে গত আগস্টে তিনি নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অফ আমেরিকা ডক্টর আনিস আহমেদের সঙ্গে যে ইন্টারভিউগুলো দিয়েছেন সেই ইন্টারভিউগুলো যারা দেখেছেন, কারণ সেইখানে রিপোর্টারের প্রশ্নের সঙ্গে সঙ্গে তার কথাবার্তা বলার, চেহারার অভিব্যক্তির যে পরিবর্তনটা ঘটে এবং তিনি যে কোথাও কোথাও রেগে যান, ক্ষেপে যান, নিজেকে কন্ট্রোল করতে পারেন না এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেগুলোর প্রকাশ পেয়ে যায়, সেই জিনিসগুলো আমি খুবই এনজয় করি। এনিওয়ে, এখানে সেই বিষয়গুলো এনজয় করার স্কোপ ছিল না, যেহেতু এটি প্রিন্ট পত্রিকায় ছাপা হয়েছে এবং সেটি আমাদেরকে পড়তেই হয়েছে। বরাবরের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হচ্ছে যে যা কিছু চোরে যায় কেষ্ট বেটায় চোর, একটা বাঙালি একটা গ্রামের প্রবাদ আছে, ঠিক সেরকম বাংলাদেশের সব কিছুর দায়ভাগ শেখ হাসিনার, সাবেক আওয়ামী লীগ সরকারের। তারা একেবারে দেশটাকে নষ্ট করে দিয়ে গেছেন এবং তিনি সেই দেশটাকে সেখান থেকে স্বর্গের পথে নিয়ে যাচ্ছেন, এমন একটা অভিব্যক্তি তার সাম্প্রতিককালের প্রায় সবকটি ইন্টারভিউতে থাকে। এটি আসলে তার দ্য মেইন এসেন্স অফ হিজ স্পিচ এবং গার্ডিয়ানের সঙ্গে ইন্টারভিউতে ঠিক তাই থেকেছে। তিনি বলছেন, আমি যদি ঠিক গার্ডিয়ান থেকে আপনাদেরকে একটু উল্লেখ করি, ইট ওয়াজ কমপ্লিটলি ডিভাস্টেটেড কান্ট্রি লাইক গাজা, except it was not building that had been destroyed, but whole institutions, police, people, international relationship. খেয়াল করুন, আমি একদম শুরু থেকে আলোচনাটা থেকে যদি যাই, ডক্টর ইউনূস বলছেন যে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখন এই বাংলাদেশটা ছিল গাজার মতো একটি ধ্বংসস্তূপ। আপনারা জানেন, গাজার ব্যাপার নিয়ে আলাদা করে ব্যাখ্যা করার কোনো দরকার নাই, কিন্তু ইউনূস ব্যাখ্যা দিচ্ছেন যে শুধু বিষয়টা এরকম না যে বিল্ডিং টিল্ডিংগুলি ভেঙে ফেলা হয়েছে, না, কোনো বিল্ডিং ভাঙা হয় নাই, কিন্তু পুরো সিস্টেমটাকেই নষ্ট করে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং সেই যে ভেঙে ফেলা হয়েছে টুকরো টুকরোগুলো, সেগুলোকে পিস পিস করে তিনি জোড়া লাগিয়ে বাংলাদেশটাকে একটা স্বর্গে রূপান্তরিত করার চেষ্টা করছেন। এই হচ্ছে তার বক্তব্যের এসেন্স। নাও দর্শক, হ্যাঁ, বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে, মানে রাজধানী ঢাকা অন্তত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেটি জুলাই মাসের আগে নয়, জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা দেখেছি। সেই সময় থানাগুলোতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, মেট্রো রেল আগুন দেওয়া হয়েছে, নানা রকম একটা শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেটি হয়েছে আন্দোলনের সময়, বিক্ষোভকারীরা সেটি করেছে। কিন্তু তিনি যে কথাটি বলেছেন যে মানে একেবারে সব সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল কিনা, সেটি কোথায় ছিল, সেই বিষয়গুলো দর্শক আপনারা নিজেরাও জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেছেন, আমি সাবেক সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বক্তব্য কিছুদিন আগে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, সেখানে তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে এই পুলিশ, এই সেনাবাহিনী, এদেরকে দিয়ে গত 15-16টি বছর আমরা দেশটিকে একটি সুশৃঙ্খল জায়গায় রেখেছি। খেয়াল করবেন, তিনি সেনাবাহিনী প্রধান, তিনি বলছেন যে যে পুলিশ আছে, যেই আর্মি আছে বা ডিজিএফআই বা অন্যান্য সংস্থাগুলো আছে, তাদেরকে দিয়েই গত 15 বছর দেশটিকে একটি সুশৃঙ্খল জায়গায় রাখা হয়েছে। তার মানে এই ইনস্টিটিউশনগুলি নষ্ট হয়নি। তাহলে ইউনূস যে বলছেন যে সব প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, তাহলে অন্তত একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী প্রধান, যিনি আওয়ামী লীগ সরকারের পতন এবং ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে বলা হয়ে থাকে, তিনি বলছেন যে লাস্ট 15-16 ইয়ার্স অন্তত সার্টেন তার মানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার মতো যে ইনস্টিটিউশনগুলো, দ্যাট ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, অ্যান্ড দোজ ইনস্টিটিউশনস কেপ্ট দ্য কান্ট্রি
নর্মাল, কোয়াইট অ্যান্ড বিউটিফুল। নাও ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের একটা টানাপোড়েন চলছিল, কিন্তু একেবারে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল বিষয়টি কিন্তু তা না। আমেরিকান গভর্নমেন্টের কিছু চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার সঙ্গে শেখ হাসিনা সরকারের কনফ্লিক্ট চলছিল, ফলে সেই জায়গাটায় একটা সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিন্তু অন্যান্য জায়গায় সব কিছুই যে ভেঙে পড়েছিল বিষয়টি কিন্তু সেই রকম না। হ্যাঁ, তিনি বলেছেন যে ব্যাংকিং সেক্টর নিয়ে, দর্শক এই জায়গাটায় আমার কিছু কথা আছে, যে তিনি বলছেন যে একদম ব্যাংকিং সেক্টর কলাপস করে ফেলা হয়েছিল, যে অর্থনীতি একেবারে বিপর্যস্ত করে ফেলা হয়েছিল। এই কথাগুলো প্রায়শই বলা হয়ে থাকে। এবং এই জায়গাটায় দেখেন, আমরা যদি তাকাই, এই গত কয়েকদিন আগে ঢাকার প্রথম আলো একটি নিউজ করেছে যে গত 6 মাসে সরকার প্রায় ব্যাংক থেকে 7,000 কোটি টাকা ঋণ নিয়েছে। মানে এই সরকার চলছে ব্যাংক লোন করে, কোন ব্যাংক থেকে? যে ব্যাংকগুলো শেখ হাসিনা সরকার রেখে গেছে। তার মানে ব্যাংকগুলোর এমন একটা অবস্থান ছিল, যে অবস্থানটায় এই সরকারকে গত 6 মাসে 7,000 কোটি টাকা লোন দিতে পেরেছে। আমরা জানি, আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মানে 8টি ব্যাংক ভেঙে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, নানা রকম কথাবার্তা তারা বলেছেন, কিন্তু আবার ব্যাংকগুলো এখন পর্যন্ত টিকেও আছে। ফলে এক ধরনের একটা ক্যাম্পেইন, প্রোপাগান্ডা সরকারের দিক থেকে হয়েছে, কিন্তু এই ব্যাংকই আবার সরকারকে 7,000 কোটি টাকা কিন্তু দিতে পেরেছে 6 মাসে। দ্যাট ক্যাপাবিলিটি এই ব্যাংকগুলোর আছে। এখন আমরা যদি একটু অর্থনীতির দিকে তাকাই দর্শক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা আমরা প্রায়শই শুনে থাকি যে শেখ হাসিনা একেবারে দেশটাকে মানে যাচ্ছেতাই করে দিয়ে গেছেন। আমরা যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের দিকে তাকাই, যেটি হচ্ছে আমরা মানে যেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্টের হিসাবে, আমরা গ্রসের দিকে যাচ্ছি না, ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্টের যে হিসাব, সেই হিসাবে জুলাই মাসে কিন্তু 20 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। এবং আগস্ট মাসে যখন শেখ হাসিনার পতন ঘটে, সেই সময়ও 20.47 বিলিয়ন ডলার তার রিজার্ভ ছিল। এবং তার পরের মাসেও, ডিসেম্বর মাসেও কিন্তু সেটি আরও বেড়েছে, 21.39 বিলিয়ন ডলার সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ছিল। কিন্তু জানুয়ারি মাসে এসে সেটি, জানুয়ারি মাসের হিসাব পর্যন্ত আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়েছি, সেখানে 19.96 বিলিয়ন ডলার, অর্থাৎ শেখ হাসিনার রেখে যাওয়া জায়গা থেকে একটু কমে এসেছে। এখন হয়তো আর একটু বেড়েছে, গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 20 বিলিয়ন। তার মানে ঠিক শেখ হাসিনার যেই জায়গাটায় ছিল সেই জায়গাটাই কিন্তু আছে। তাহলে একেবারে তিনি যে যাচ্ছে তাই করে গেলেন, সেটা কিভাবে হলো? আর যদি আমার বেসটা না থাকে, ফাউন্ডেশনটা না থাকে, তাহলে তো সামনের দিকে যেতেও পারে না। ফলে যে বেসটা ছিল, সেই বেসটা থেকেই তো মানে জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, গত 6 মাস ধরে দেশ পরিচালিত হচ্ছে, সামনে এগোচ্ছে, সেই জায়গা থেকেই তো। আমরা যদি জিডিপির হিসাবটাও ধরি, যে জিডিপি গ্রোথটাও 2023 পর্যন্ত 5.7%, তার আগে এটাকে আরও বেশি বলা হচ্ছে গড়ে। আমরা যদি 2024টাকেই ধরি, 2024 2.3%, সেকেন্ড কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে 3.1%, এরকম একটা হিসাব আমি সরকারি ইয়ে থেকে পেয়েছি। এখন আমাকে বলেন যে এই যে জিডিপির এই মানে যে গ্রোথটা, সেটা ঠিক ছিল? এগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মানে ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য, মানে নট নেসেসারিলি যে আওয়ামী লীগের কারো কাছ থেকে নেওয়া, মানে বিদেশিরা বাংলাদেশের গ্রোথটাকে যেভাবে দেখেছে। আচ্ছা, এর বাইরে বলি, আপনি যদি 24টায় ধরেন যে সেই বছরে সরকারের পতন ঘটেছে, সো সেই সময়টায় বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের কমিটমেন্ট কিংবা ফরেন ইনভেস্টমেন্ট কী পরিমাণ ছিল, একটু হিসাব করেন না আপনারা। তার সঙ্গে গত 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দায়িত্ব নেওয়ার পর সারা বিশ্ব থেকে বন্যার জলের মতো ডলার ভেসে আসবে, বিদেশি বিনিয়োগ চলে আসবে এই দেশে, কি এসেছে বলেন তো? এই সরকার তো এখনও শেখ হাসিনার বাজেট দিয়েই তো চলছে, শেখ হাসিনার ফাইন্যান্সিয়াল পলিসি দিয়েতে চলছে, তারা নতুন কোনো কিছু তো করেনি। কিংবা এই গত 6 মাসে কী পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, কী পরিমাণ বৈদেশিক সহযোগিতা এসেছে, এমনকি IMF-এর যে কিস্তির টাকা, সেই টাকাটাও তো এই সরকার ছাড় করাতে পারেনি। তাহলে এই সরকার যেহেতু আগের সরকারের রেখে যাওয়া সব কিছু দিয়ে চলছে, তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন যে একেবারে একটা ধ্বংসস্তূপের উপর দেশটাকে রেখে গেছে, এবং সেই জায়গা থেকে আপনি একটা ধ্বংসস্তূপ থেকে টুকরো টুকরো করে দেশটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন? মানে একটা কন্ট্রাডিকশন হয় কিনা যদি আমরা বাস্তবতার দিকে তাকাই। যাই হোক দর্শক, আমরা একটু আবার গার্ডিয়ানের সেই ইন্টারভিউতেই বা রিপোর্টটিতেই চলে যাই। রিপোর্টার বলছেন, ডক্টর ইউনূস বিগত সরকারের সময়কার শেখ হাসিনা সরকারের নানা রকম অপকর্ম, এটা হ্যাঁ সেই সময়
ব্যাংক ব্যবস্থায় অনিয়ম হয়েছে, টাকা পাচার হয়েছে, সেগুলো নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে আন্দোলন করেছি। আমরা টরন্টোতে একটা সামাজিক মুভমেন্টও গড়ে তুলেছিলাম শেখ হাসিনার আওয়ামী লীগের শাসনামলেই অর্থ পাচার বন্ধ করার জন্যে। হ্যাঁ, সো সেই সব বিষয়গুলো এমনকি শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন শেষ সময় এসে যে তার পিয়নও নাকি 400 কোটি বা 4000 কোটি টাকার মালিক, এরকম একটা কথা তিনি বলেছিলেন। অল দোজ থিংস আর ট্রু, বাট কিন্তু ইকোনমি একটা জায়গায় একটা মানে একটা বেসিস, একটা ফান্ডামেন্টাল একটা ফাউন্ডেশন তৈরি করেছিল। সেই ফাউন্ডেশনের উপরে কিন্তু দেশের ইকোনমি এখনও চলছে এবং ডক্টর ইউনূস সেগুলোকে নিয়েই এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। যাই হোক, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো একেবারে ভেঙে পড়েছিল বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর এখন কি অবস্থা? পুলিশের কি অবস্থা, প্রশাসনের কি অবস্থা, বিচার বিভাগের কি অবস্থা, কোন জায়গাটায় ব্যতিক্রম কোনো কিছু ঘটেছে, শাসন ব্যবস্থার কোন জায়গাটায় কি ডেভেলপমেন্ট হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি। এবং সেই প্রশ্নগুলো কিন্তু এই গার্ডিয়ানের রিপোর্টে এসেছে এবং খোদ যে রিপোর্টটি করেছেন তিনি বলেছেন। আমি যদি ঠিক রিপোর্টারের কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, তিনি রিপোর্টে করতে গিয়ে রিপোর্টার মন্তব্য করছেন, বাট দেয়ার ইজ এ ফিলিং দ্য কান্ট্রি নাও স্ট্যান্ডস অ্যাট এ প্রেসিপিক। কিন্তু এখনকার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা হচ্ছে দেশ একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে দেশটা পড়ে যেতে পারে। এইরকম একটা অনুভূতি ওই গার্ডিয়ানের রিপোর্টারের হয়েছে, সেটা তিনি তার এই রিপোর্টে উল্লেখ করেছেন বাংলাদেশ সম্পর্কে। তাহলে দেশটা কোথায় গেল? এই 6 মাসে এসে কি খাদের, আপনি যেটিকে বলছেন যে ধ্বংসস্তূপ থেকে আপনি টেনে টেনে তুলছেন, কিন্তু বিদেশি সাংবাদিক তিনি বলছেন দেশটা একটা মানে খাদের কিনারে দাঁড়িয়ে আছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ডক্টর ইউনূস সম্পর্কে তিনি এই রিপোর্টার কথা বলছেন, হোয়াইল ইউনূস ইজ স্টিল ওয়াইডলি রেসপেক্টেড। ডক্টর ইউনূস এখনও, খেয়াল করবেন, যখন বলা হয় স্টিল রেসপেক্টেড, তার মানে রেসপেক্ট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, কোথাও একটা ফাটল ধরেছে, সেরকম একটা সেন্স, একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন রিপোর্টার। এবং তিনি বলছেন, হোয়াইল ইউনূস ইজ স্টিল ওয়াইডলি রেসপেক্টেড, কোশ্চেন হ্যাভ বিন রেজড ওভার হিজ গভর্নেন্স ক্যাপাবিলিটি। তার যে শাসন ক্ষমতা, দেশ পরিচালনার যে দক্ষতা, যে যোগ্যতা, তার গভর্নেন্স ক্যাপাবিলিটি, সক্ষমতা, সেইটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটি বলছেন গার্ডিয়ানের সাংবাদিক, কোনো আওয়ামী লীগ নেতা না দর্শক, বা বিএনপি নেতা না, বা আমরা কেউ বলছে না, এটি দ্য গার্ডিয়ানের সাংবাদিক বলছেন যে কোশ্চেন হ্যাভ বিন রেজড ওভার হিজ গভর্নেন্স ক্যাপাবিলিটিস। এবং একই সঙ্গে পেস অফ প্রমিসড রিফর্মের যে গতি, সে গতি নিয়েও প্রশ্ন আছে, কিন্তু তার শাসন ক্ষমতা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন আছে। এবং রিপোর্টার একই সঙ্গে বলছেন, সিকিউরিটি সিচুয়েশন হ্যাজ বিন র্যাপিডলি ডিক্লাইনিং। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাটা দ্রুত অবনতি হচ্ছে। রাস্তায় গ্যাং ক্রাইম এটা একেবারে ব্যাপরোয়া হয়ে গেছে এবং মনে হচ্ছে অ্যান্ড দ্য মাইনরিটি গ্রুপস আর এক্সপিরিয়েন্সিং হ্যারাসমেন্ট। সংখ্যালঘুরা হয়রানির শিকার হচ্ছেন, যেটি সরকার কোনোভাবে স্বীকার করতে চায় না। সেই কথাটি গার্ডিয়ানের সাংবাদিক বলছেন যে সংখ্যালঘুরা হয়রানির শিকার হচ্ছেন। রিপোর্টার বলছে, অন্যরা বলছে, তিনি অন্য যাদের সঙ্গে বাংলাদেশে কথা বলেছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি কিংবা রিপোর্টারের মতো করে, মানে বিভিন্ন পিপুলের সঙ্গে যাদের সঙ্গে কথা বলছেন, তারা রিপোর্টারকে বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা, দেশটার সিকিউরিটি সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যদিও ডক্টর ইউনূস সেটি স্বীকার করতে চান না, তিনি কোনোভাবেই স্বীকার করতে রাজি না যে শেখ হাসিনার শাসন আমলের চাইতে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা পরিস্থিতি খারাপ, সেটি তিনি স্বীকার করতে চান না। কিন্তু রিপোর্টার অন্যদের সঙ্গে, যাদের সঙ্গে তিনি ঢাকায় কথা বলেছেন, তাদের উদ্ধৃতি দিয়ে বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এই প্রসঙ্গে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য তিনি উদ্ধৃত করেছেন। তিনি বলছেন যে সেনাপ্রধান কিছুদিন আগে তাকে স্ট্রংলি রিভিউ করেছে, মানে তিরস্কার করেছে কঠিনভাবে তার শাসন ব্যবস্থার। এবং বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে এই রিপোর্টার বলছেন, বিশ্লেষকরা বলছেন যে সেনাপ্রধান সতর্ক করে দিয়েছেন যে তিনি যদি ঠিকমতো দেশ শাসন করতে না পারেন, তাহলে সেখানে সেনা হস্তক্ষেপ হতে পারে। দর্শক, আরও অনেক বিষয় আছে ইন্টারভিউটাতে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। কিভাবে চেষ্টা করছেন? যে কারণ তার কাছে বিবেচনায় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী, কাজে তিনি তার সঙ্গে ব্যবসা করতে চান। সো ব্যবসা দিলেই ডোনাল্ড ট্রাম্প চলে আসবে, এরকম একটা পারসেপশন তার মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আছে, হুইচ ইজ নট অ্যাট অল গুড ফর এ স্টেট পারসন। যিনি দেশ চালাচ্ছেন
তার মাথায় এই ধরনের চিন্তাটা খুব একটা যে ভালো চিন্তা সেটা আমার কাছে মনে হয় নাই। কিন্তু তিনি শুরুতে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল রিলেশনে শেখ হাসিনার শাসনের সময় একেবারে ভেঙে পড়েছিল, বাট দ্য রিয়েলিটি ইজ গত কয়েক মাসে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো ফরেন এনগেজমেন্ট হচ্ছে না। আমেরিকান গভর্নমেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো ধরনেরই যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ হয়নি। গার্ডিয়ানের রিপোর্টার উল্লেখ করেছেন যে জো বাইডেনের প্রশাসন ছিল ডক্টর ইউনূসের পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাকার। দর্শক খেয়াল করবে দুটি শব্দ, যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনূসকে পলিটিক্যালি ব্যাকআপ করে দিয়েছে, ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ দিয়েছে। পলিটিক্যাল ব্যাকআপটা আমরা বুঝি, ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা কি? সেটি কি সেই যে এই যে $29 মিলিয়ন একটি আলাপ আলোচনা গুঞ্জন যে বাংলাদেশে মানে ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন এবং সেটি নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এটি কি সেটি? কিন্তু এটিও কিন্তু গার্ডিয়ান সাংবাদিকের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে উল্লেখ করছেন যে জো বাইডেন প্রশাসনের ফাইন্যান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকআপ ছিল ডক্টর ইউনূসের প্রতি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চলে আসাতে তিনি একটু অকওয়ার্ড পজিশনে আছেন এবং তিনি এখন চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবসা মানে একটা সম্পর্ক স্থাপনের জন্য, যেটি ইউনূস বলছেন যে তিনি তাকে ব্যবসা দিয়ে চেষ্টা করবেন তার সঙ্গে সম্পর্ক করার জন্য। যদি না হয় তাহলে ডেমোক্রেটিক প্রসেস চলবে। এনিওয়ে দর্শক শেষ করার আগে শুধু এটুকু বলতে চাই যে এই যে একটি অবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথাগত পলিটিশিয়ান না, তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, তিনি এনজিও ঘরানার লোক, ভিন্ন জায়গা থেকে এসেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি বক্তৃতা বিবৃতিতে আমাদের একদম পুরনো গতানুগতিক পলিটিশিয়ানদের মতো যে সব কিছু আমি শুধু ভালো, অন্যরা সব খারাপ, এই যে দোষারোপ করার একটি প্রবণতা এবং সব কিছুতে অস্থির হয়ে যাওয়া, সেই জিনিসগুলো তিনি বেশ ভালোই এখন শিখে ফেলেছেন। অ্যান্ড হি ইজ অ্যাক্টিং লাইক এ পলিটিশিয়ান নাও এ ডেজ। কিন্তু তিনি যেসব কথাবার্তাগুলো বলেছেন অবলীলায় অনেক ভুল তথ্য দিয়েছেন, বিদেশি সংবাদ মাধ্যমে অসত্য তথ্যও দিয়েছেন। কিন্তু বাস্তব তথ্যগুলো, বাস্তব পরিস্থিতি, তার যে বক্তব্য সেই বক্তব্যকে অনেকাংশে নাকচ করে দেয়, কন্ট্রাডিক্টও করে। যাই হোক, আলোচনাটা এখানে শেষ করতে চাই। দর্শক আপনারা তার ইন্টারভিউটা পড়তে পারেন, পড়ে আপনাদের মতো করে যে ভাবনা কিংবা মতামত সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলো নিয়ে হয়তো সামনে আবার কথা বলবো। ভালো থাকবেন সবাই।